নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আর কয়েকটা দিন বাদেই বা বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে যে তিথি নক্ষত্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব খুব গুরুত্বপূর্ণ তিথি। প্রত্যেকটা দিনই একটা একটা গুরুত্ব বহন করে নিয়ে আসছে। আর আগামী যে ধনতেরাস, তারপরে ভূত চতুর্দশী এবং দীপান্বিতা কালী পূজা আমাদের জীবনের অনেক অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার একটা নির্দিষ্ট তিথি রয়েছে। একটু জেনে নিই, ধনতেরাস যে নির্দিষ্ট তিথিটা, বহু মানুষ এই নির্দিষ্ট দিনে আশা করে থাকে তাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির যদি একটু উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় এই তিথিকে কেন্দ্র করে। কেন করা হয়, কেন এই তিথিটার এত গুরুত্ব, একটু আলোচনা করে নিই। কারণ আপনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে পুরাণ তথ্য রয়েছে সেখানে আপনারা দেখবেন যে দুর্বাসা ঋষি, অর্থাৎ ঋষি দুর্বাসা যেমন রাগী ছিলেন, তেমন তার কথার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলে যেত এবং তিনি কিন্তু কাউকে রিয়াত করতেন না, সে অসুর হোক, সে দেবতারা হোক। সেজন্য এক সময় একটা নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে, আমি বিস্তারিত বললাম না, এই নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ঋষি দুর্বাসা তিনি অভিশাপ দিয়েছিলেন দেবতাদেরকে এবং সকলকে, যে তারা স্ত্রী হারা হয়ে যাবে। অর্থাৎ এই দেবতারা যদি স্ত্রী হারা হয়ে যায়, অর্থাৎ লক্ষ্মী হারা, এক কথায় বললে যায়, নারায়ণ তার কাছ থেকে সেখানে লক্ষ্মী থাকবে না, বা বিষ্ণুর পাশে সে লক্ষ্মী থাকবেন না। তাহলে লক্ষ্মী না থাকলে সমস্ত ক্ষেত্রে তারা স্ত্রী হারা হয়ে যায়। অর্থাৎ লক্ষ্মী আমাদের সব, সে অন্ন বলুন, আপনার সম্পত্তি বলুন, সব ক্ষেত্রে রয়েছে তার অবদান। তাহলে সেটা যদি হারা হয়ে যায় না, সেইগুলো যদি আপনার জীবন থেকে প্রত্যেকটা জিনিস একটা একটা করে চলে যায়, তাহলে আপনি কি জায়গায় দাঁড়াবেন? আপনি না পারবেন কোনো অন্ন জোগাড় করতে, না পারবেন আপনার জীবনের কোনো আনন্দ উপভোগ করতে, না পারবেন আপনি আপনার জীবনের কোনো দৈনন্দিন জিনিস পরিপূর্ণতা করার যে অর্থ সেটা জোগাড় করতে। তাহলে আলটিমেটলি আপনার জীবন পুরো সেই মরুভূমির মতো হয়ে যাবে। এবং সেটাই হয়ে গেছিল দেবতাদের। এবং দেবতাদের থেকে যখন লক্ষ্মী চলে গেল, তারপরে কিন্তু তার এফেক্টটাও সেই অসুরদের ওপরেও চলে এসেছিল। তখন দেবতারা এবং অসুররা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে এখান থেকে বেরোনোর কি উপায় আছে, এবং সেই বেরোনোর উপায় কিন্তু স্বয়ং বিষ্ণু তিনি দিয়েছিলেন। কি না, দেবতারা এবং অসুররা উভয় মিলে যদি সমুদ্র মন্থন করে এবং সেই সমুদ্র মন্থনে যদি তারা সাকসেস পায়, মানে সফলতা আসে, তাহলে কিন্তু আবার সেই লক্ষ্মীকে তারা ফিরে পাবে। এই উদ্দেশ্য নিয়ে দেবতারা এবং অসুররা মিলিতভাবে সেই সমুদ্র মন্থনে কিন্তু শুরু করে দেয়। এবং এই সমুদ্র মন্থনে 14টা রত্ন উঠে আসে, এক এক করে রত্ন উঠতে থাকে। এবং এই সমুদ্র মন্থনে আরও যেগুলো হয়েছিল সেগুলো তো আপনারা জানেনই মোটামুটি, যে হলাহল বিষ উঠে এসেছিল, যে বিষ সৃষ্টির স্থিতিকে নষ্ট করে দিচ্ছিল। এবং এই ক্ষেত্রে এই মহাযজ্ঞ, অর্থাৎ যেখানে অসুর এবং দেবতারা সম্মিলিতভাবে যে সমুদ্র মন্থন করছে, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছিল এবং সর্বসৃষ্টি নষ্ট হয়ে যেতে চলেছিল। তখন স্বয়ং শিব এসে সেই বিষ পান করে সেই বিষ থেকে তাদেরকে রক্ষা করে। সেই জন্য তার নাম, অর্থাৎ সেই বিষ পান করেছিল এবং তার কণ্ঠ নীল বর্ণ হয়ে গেছিল বলে তার আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ। এবং তারপরেও সেই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছিল না, তখন স্বয়ং সেখানে বলা হয় মা আদ্যাশক্তির কিন্তু সেখানে এসে তার স্তন্য দুগ্ধ পান করে তাকে কিন্তু
সেখান থেকে বাঁচিয়ে রেখেছিল। তাহলে এগুলো তো প্রত্যেকটা আপনি পুরাণে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তথ্য রয়েছে। কিন্তু এই সমুদ্র মন্থন যখন হচ্ছিল, এই সমুদ্র মন্থনে 14টা রত্ন উঠে এসেছিল, যে 14 রত্নের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিথিতে উঠেছিল সেটা হচ্ছে মা লক্ষ্মী। এবং এই মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে উঠে এসেছিল অলক্ষ্মীও, অর্থাৎ লক্ষ্মী যেমন এসছে অলক্ষ্মীও এসছে। এবার লক্ষ্মীকে দেবতারা তাকে বরণ করে নিয়েছে, কিন্তু অলক্ষ্মীকে কে নেবে? অলক্ষ্মীর কোনো জায়গায় স্থান হচ্ছিল না। তখন স্বয়ং বিষ্ণুদেব তিনিই বললেন যে হ্যাঁ, লক্ষ্মীকে যেমন আমি নিয়ে এসছি, আমার কাছে এসছে, সেরকম অলক্ষ্মীও আমার সঙ্গেই থাকবে, অর্থাৎ সেও পিছু পিছু লক্ষ্মীর সঙ্গে সঙ্গে যাবে। কারণ বলছে অলক্ষ্মী যেখানে থাকে, কোনো কারণে তাদের মধ্যে অহংকার জেদ যদি তৈরি হয়, তখন ওই অলক্ষ্মী অর্থাৎ ওই লক্ষ্মীর কারণে যে আপনার মধ্যে জেদ তৈরি হলো, অহংকার তৈরি হলো, আপনার মধ্যে একটা দাম্ভিকতা তৈরি হয়ে গেল, তখন ওই অলক্ষ্মী গিয়ে আপনাদের সেই সমস্যা বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনার থেকে আস্তে আস্তে লক্ষ্মীকে হরণ করে নিয়ে অলক্ষ্মী অবস্থান করে যাবে। এটা তিনি বিধান দিলেন স্বয়ং বিষ্ণুদেব। আমি বলবো প্রত্যেকটা, কারণ এইগুলো মাথায় রাখুন, কারণ আমাদের এই যে নির্দিষ্ট দিনটায় কেনাকাটা, কেন কেনাকাটা, কোন কোন জিনিস করি, সেটার প্রত্যেকটার সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে সেই মতো অবস্থায় লক্ষ্মী এবং অলক্ষ্মীর অবস্থান হলো, এবং সঙ্গে সঙ্গে সেখানে আর কি আসলো না, ধনতেরাসের আমরা নির্দিষ্ট যে কারণ অর্থাৎ ধন্বন্তরী, তিনিও উঠে এসেছিলেন। সেই জন্য ধন্বন্তরীর ওই দিন জন্মদিন মানা হয়। তিনি একটা কলস হাতে করে উঠে এসেছিলেন, যে কলসের মধ্যে ছিল অমৃত সুধা। এবং সেই ধন্বন্তরী অর্থাৎ এই ধনতেরাস উপলক্ষে এই ধন্বন্তরী অর্থাৎ তিনি ছিলেন দেবতাদের চিকিৎসক, ডাক্তার। এবং ডাক্তার অর্থাৎ দেবতাদের অসুস্থ হওয়ার জন্য, যদি কোনো কারণে অসুস্থ হয়, তিনি তার ট্রিটমেন্ট, চিকিৎসা করতেন। এবং এই যে কারণ, এই নির্দিষ্ট তিথি অনুযায়ী, সেই জন্য আমাদের এই নির্দিষ্ট তিথিতে কিছু কিছু জিনিস রয়েছে যেটা একদম করা উচিত না, আর যেটা কিছু করা উচিত। শুধু হয়তো অনেক জায়গায় আপনি দেখবেন যে এইটা কিনুন, এইটা কিনুন, ওটা কিনুন, কিন্তু কোনটা কিনবেন না, কোনটা করবেন না, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো সোনার জিনিস কিনে নিয়ে আসছেন, কিন্তু আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন, তার জন্য আপনার হয়তো ওই তিথিটার যে গুরুত্ব রয়েছে সেটা আপনার এগেনস্টে চলে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য বলা হচ্ছে এই নির্দিষ্ট দিনে আমরা সম্পত্তি অর্থাৎ ওই যে 14 রত্নর এই সম্পত্তিকে ভালো করে যত্ন করে রাখার চেষ্টা করি, সম্পত্তি কেনার চেষ্টা করি, যেটা আপনার জীবনের সম্পত্তি, অ্যাসেটই হবে, নট লাইবিলিটি। এটা মাথায় রাখবেন। অনেক ক্ষেত্রে অনেক অ্যাসেট সামনে দেখছেন, কিন্তু সেটা আপনার জীবনের লাইবিলিটি। অনেক কার, গাড়ি, এটা আপনার জীবনের লাইবিলিটি। সুতরাং এই মাথায় এই জায়গাগুলোকে সঠিক বিচার করে আপনাকে কিনতে হবে। তাই আপনি সম্পত্তি কিনুন, নট লাইবিলিটি কিনবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে এই দিন, কারণ কুবেরজি, আমরা সম্পত্তির উপাসক জিনিস কুবেরজি, তাকে পুজো করে থাকি যাতে সম্পত্তি বৃদ্ধি হয়। মা লক্ষ্মীকে, কারণ মা লক্ষ্মীর এই দিন আগমন হয়েছিলেন, তার জন্য মা লক্ষ্মীর পুজো করে থাকি আমরা। এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের জীবনের যে অন্ধকারময় জায়গা রয়েছে, সেই অন্ধকারচ্ছন্ন জায়গার থেকে আলোয় জায়গায় আনার জন্য আমরা ওই দিন প্রদীপ জ্বালি। সেই প্রদীপটা অবশ্যই ঘিয়ের প্রদীপ হবে। 14 প্রদীপ এটা না, এই নির্দিষ্ট দিনে যে প্রদীপ আপনি জ্বালবেন
সেটা একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন আপনার ঠাকুর ঘরে, এবং সেটা ত্রয়োদশীতে জ্বলবে, চতুর্দশী ভূত চতুর্দশীতে জ্বলবে, এবং সেটা দীপান্বিতা কালী পুজো পর্যন্ত চলবে, অমাবস্যার তিথি পর্যন্ত। তাহলে আপনার জীবনের অনেক অন্ধকারের জায়গা, সেখান থেকে আপনি আপনার জীবনকে আলোকময় জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই বছর 2025 ধনতেরাসের যে তিথিটা শুরু হচ্ছে, এই তিথিটা বলা হচ্ছে যে ইংরাজি 18 অক্টোবর 2025, বাংলা 31 আশ্বিন 1432 এই ধনতেরাস বা ত্রয়োদশী তিথি অনুষ্ঠিত হবে। এটা কিন্তু বিভিন্ন পঞ্জিকায় একটু কম বেশি আছে, সেজন্য এটা কোনো জায়গায় 12:56, কোনো জায়গায় 1:24 এইরকম করে টাইম রয়েছে। অর্থাৎ আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1:21 থেকে শুরু হবে, এবং পরের দিন 19 তারিখ ইংরাজি 19 অক্টোবর পয়লা কার্তিক রবিবার দিবা 1:54 পর্যন্ত এই ধনতেরাস তিথিটা থাকবে। অর্থাৎ শনিবারে শুরু হচ্ছে দুপুরবেলা, এখানে 1:21 থেকে পরের দিন 1:54, রবিবার 1:54 পর্যন্ত এই তিথি থাকবে। এবং এর মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে, খুব গুরুত্বপূর্ণ সময়, যেটাতে আপনি যদি লক্ষ্মী পুজো বাড়িতে করেন বা কুবেরজি এবং লক্ষ্মীর যদি আপনি পুজো করেন, তাহলে এই সময়টাই করবেন। এটা খুব শুভ মুহূর্ত বলা হয়। আপনি যদি কেনাকাটা যাই করুন না কেন আপনার জীবনের উন্নতির জন্য, সম্পদ বৃদ্ধির জন্য, তাহলেও এই নির্দিষ্ট টাইমটাই করবেন। যে টাইমটা হচ্ছে 18 অক্টোবর, যেদিনকে ধনতেরাস তিথি লাগবে, সেই দিন 7:44 থেকে রাত 8:41 পর্যন্ত। পঞ্জিকা মতে 5-10 মিনিটের এদিক ওদিক হবে অনেক ক্ষেত্রে, মাথায় রাখবে। এবং অনেক ক্ষেত্রে, কারণ এটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং গৃহস্থ পঞ্জিকার মধ্যে কিছু ডিফারেন্স, আর গৃহস্থ পঞ্জিকা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে 4-5 মিনিটের ডিফারেন্স হয়। তাহলে এই তিথি অনুযায়ী আপনারা এই নির্দিষ্ট সময়টাতে কেনাকাটা করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল, আপনার যে মনস্কামনা রয়েছে, যে উদ্দেশ্য নিয়ে আপনি এটা কিনতে চাইছেন, সেই মনস্কামনা পূর্ণ হবে। এবং এখানে দেখি যেখানে যেটা বলছে, এই দিন ভগবান, যেটা বা ধনতেরাসের দিন দীপাবলি পূজার জন্য নতুন লক্ষ্মী গণেশ, অনেক ক্ষেত্রে দেখবেন অনেক জায়গায় লক্ষ্মী গণেশকে নিয়ে আসা হয় এবং ওই দিন পুজো করা হয়। এবং ওই দিনটা মাথায় রাখুন, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির যদি কোনো জঞ্জাল থাকে, যদি ভাঙা কোনো টুকরো থাকে, কোনো পুরনো জিনিস যেটা কোনো কাজে লাগে না আপনার জীবনের, কোনো নষ্ট কাপড়, ইলেকট্রনিক জিনিস, জুতো চটি যেগুলো ব্যবহার করেন না, সেগুলো জমিয়ে রাখবেন না, বাড়ির থেকে বাইরে রেখে দিন, বাইরে পাঠিয়ে দিন, তাতে আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আপনার বাস্তুকে ভীষণভাবে এফেক্ট করে। তাহলে এই জিনিসটা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে ওই দিন কাউকে কোনো রকমের অর্থ ধার দেবেন না, আর আপনি কোনো কিছু জিনিস ঋণ করে কিছু কিনতে যাবেন না। আপনি হয়তো সোনার দোকানে গেলেন, সেখানে আপনার একটা গহনা বা আপনার কোনো কিছু কেনার পছন্দ হয়ে গেল, অর্থ পকেটে বা আপনার কাছে সেই মুহূর্তে অত অর্থ নেই, দোকানদার বলল যে আপনি এটা পরে দিলেও হবে, নেবেন না। আপনি ধার করে কোনো জিনিস কিনবেন না, আপনার যা সমর্থন সেই অনুযায়ী আপনার ওই সময়ের জন্য সেটাই কিনুন। ধার করে কিনলে কিন্তু আপনার জীবনের উন্নতির শিখর বা উন্নতির পথ আটকে যাবে। সেজন্য কাউকে ধার দেবেন না, আর আপনি নিজেও কারো কাছ থেকে ধার নেবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ। এই দিন হলুদ নুন কাউকে
কোনো রকমের ধার দেবেন না বা কাউকে দেবেন না, দান করবেন না। কোনো ঘড়ি, রানিং কোনো ঘড়ি, সেটা আপনি কাউকে গিফট হিসাবে দেবেন না এই নির্দিষ্ট দিন। এবং সাধারণত ঘড়ি আমরা গিফট হিসাবে কাউকে দিই না, কারণ ওটা কিন্তু একটা ক্ষণ, একটা কালকে বিচার করে। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি আলোচনা করব। কিন্তু এই জিনিসগুলো করবেন না, এই জিনিসগুলো করলে আপনার জীবনের অসফলতার জায়গা চলে আসবে। কি কি কিনবেন খুব গুরুত্বপূর্ণ, লিখে নিন। শুধু সোনার জিনিস কিনলেই আপনার জীবনের কিন্তু সম্পত্তি বৃদ্ধি হবে না। খুব ইম্পর্টেন্ট কটা কথা বলবো, যেটা আপনি যদি মেনে চলতে পারেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হবে। কি কিনবেন? গোটা বীজ সহ যে ধনে, আপনি 100 গ্রাম কিনে আসতে পারেন, 250 গ্রাম কিনে নিয়ে আসতে পারেন, 125 গ্রাম, 250 গ্রাম কিনে নেবেন। একটা প্যাকেট সহ পুরো গোটা ধনের প্যাকেটটা নিয়ে গিয়ে একটা আগের থেকে কোনো কৌটো কিনে রাখবেন বা কাঁচের বয়ান কিনে রাখবেন। আগের দিন ধনতেরাসের মধ্যে কিনবেন না। নিয়ে গিয়ে ওই কৌটোর, অর্থাৎ ওই গোটা ধনেটা ওই কৌটোর মধ্যে রেখে দেবেন, রান্নাঘরে রেখে দেবেন। তাহলে আপনার জীবনের দেখবেন কোনোদিন অন্নের অভাব হবে না, অর্থ বাড়বে। গোমতী চক্র খুব গুরুত্বপূর্ণ। আগে 11টা গোমতী চক্র কিনবেন, দিয়ে একটা জায়গায় রেখে দেবেন। এবং এর সঙ্গে সঙ্গে পদ্ম বীজ কিনবেন 11টা। তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী কড়ি পাওয়া যায়, সেই লক্ষ্মী কড়ি কিনবেন। আর কাঁচা হলুদ কিনবেন, যদি কাঁচা হলুদ না পান শুকনো হলুদ কিনে নিয়ে আসবেন। এই কটা জিনিস, আর ওর সঙ্গে একটা রূপোর কয়েন যদি সমর্থন হয়। যদি না হয় তাহলে 1 টাকা, দেখবেন যে এক সাইডে শুধু 1 বলে এরকম বড় করে লেখা আছে আর দানের শীষ দেওয়া আছে। ওই টাকাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে ওই টাকাটা ওই সংগ্রহ একসঙ্গে রেখে একটা হলুদ কাপড়ের মধ্যে জড়িয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন। রেখে সামনে একটা গাওয়া ঘি, একদম শুদ্ধ ঘিয়ের মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন। দিয়ে যতক্ষণ ওই ধনতেরাস তিথিটা থাকবে ততক্ষণ ওই জিনিসটা সামনে একটা পাত্রের ওপর রাখবেন। এটা পারলে কাঁসা, পিতল এরকম পাত্রের ওপর রেখে আপনি ওই জিনিসটার সামনে প্রদীপটা জ্বালিয়ে রাখবেন। তিথিটা পুরো চলবে, তারপরে গিয়ে ওটাকে নিয়ে আপনি আপনার অর্থ বা সম্পত্তির স্থানে রেখে দেবেন। দেখবেন জীবনের পরিবর্তন অবশ্যই হবে আপনার। এবং এটা তো একটা ক্রিয়া বললাম, এছাড়াও আপনি আর কি কি কিনবেন বলছে যে এই নির্দিষ্ট তিথিতে ঝাড়ু কিনবেন। ঝাঁটা। কেন বলছি ঝাঁটাটা? ঝাঁটা হচ্ছে ওই অলক্ষ্মী লক্ষ্মীর সঙ্গে সঙ্গে উঠে এসেছিল, সেই অলক্ষ্মীকে দূর করার জন্য আপনার জীবনের, আপনার মধ্যে যে অলক্ষ্মী রয়েছে সেই অলক্ষ্মীকে দূর করার জন্য ওই দিন ঝাঁটা কিনলে আপনার লক্ষ্মীর স্থায়িত্ব বাড়বে। আপনার জীবনের অহংকার, জেদ, আপনার মধ্যে এই দাম্ভিকতা, এগুলো কমে যাবে, কেটে যাবে। এটা অলক্ষ্মী। তাই ঝাঁটা কিনবেন অবশ্যই এই নির্দিষ্ট তিথিতে। যেটা ঝাঁটা কিনলে আপনার জীবনের কিন্তু অনেক কিছুর পরিবর্তন আসবে। এর সঙ্গে সঙ্গে হলুদ কিনে রাখতে পারেন, রান্নাঘরে রাখবেন। আর ওই হলুদ টুকরো যেমন বললাম ওই পুটলি করে রাখবেন। এর সঙ্গে সঙ্গে লবণ খুব গুরুত্বপূর্ণ। একদম ওই দিন দুপুরের দিকে লাগার পর, অর্থাৎ ওই ত্রয়োদশী তিথি যেই লেগে যাবে তারপরে আপনি কিছু টাকা দিয়ে লবণ কিনে নিয়ে আসবেন, খাওয়ার লবণ। দিয়ে যে কাঁচের বয়ানটা আগে কিনে রাখবেন, ওই কাঁচের বয়ানের মধ্যে ওই হলুদ, এই লবণটা ঢেলে রেখে দেবেন। আর ওই বয়ান থেকেই সারা বছরের যা আপনার রান্নার জন্য লাগবে ওই লবণ, সেটা ব্যবহার করবেন। আর ওর সঙ্গে মিশিয়ে মিশিয়ে চলবেন। আপনার জীবনের উন্নতি, শ্রীবৃদ্ধি, শারীরিক সুস্থতা অবশ্যই ভালো থাকবে। এর সঙ্গে সঙ্গে কি কিনবেন? পিতল, তামা বা ব্রোঞ্জের পাত্র কিনবেন। স্টিলের জিনিস কিনবেন না, লোহার জিনিস কিছু কিনবেন না। কি কিনবেন? পিতলের জিনিস কিনতে পারেন, তামার জিনিস কিনতে পারেন বা ব্রোঞ্জের জিনিস কিনতে পারেন।
ব্রোঞ্জের আপনি অনেক জিনিস, গহনাগাটিও রয়েছে বিভিন্ন রকমের। আপনার সামর্থ্য যদি সোনার না হয়, আপনি ব্রোঞ্জের কিনুন। ব্রোঞ্জের অনেক আসবাবপত্র, যেগুলো ঠাকুরের কোনো বাসন কিনতে পারেন, তামা, পিতল, ঠাকুরের বাসন কিনুন। এবং এর সঙ্গে সঙ্গে যদি পারেন পিতলের একটা ঘটি কিনবেন, ঘড়ি, পিতলের ঘড়ি, দেখবেন একটু উঁচু টাইপের হয়। সেই ঘড়ি কিনে কোনো বাসনই খালি অবস্থায় বাড়িতে নিয়ে যাবেন না, তার মধ্যে কিছু না কিছু ভরে নিয়ে যাবেন। তাই ওই ঘটিটা যদি কেনেন পিতলের, সেটা ঠাকুরের উদ্দেশ্যে হয়তো করবেন, বা আপনি শিব আছে, আপনার শিবের অভিষেক করার জন্য সেখানে পঞ্চামৃত মেশাবেন, তার জন্য হয়তো কিনলেন। কিন্তু যখন বাড়িতে নিয়ে যাবেন, ওটা পরিপূর্ণ করে নিয়ে যাবেন। কি করে? সেটা আপনি 5 রকমের শস্য, অর্থাৎ 5 রকমের ডাল বা 5 রকমের শস্য আপনি দশকর্মা দোকানে পাবেন, পঞ্চশস্য। সেই পঞ্চশস্য ভরে আপনি বাড়িতে নিয়ে যাবেন। আপনার জীবনের উন্নতি হবে, ধীরে ধীরে পরিবর্তন আসবে। এবং এর সঙ্গে সঙ্গে প্রদীপ, আপনি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ওই দিনটা। সোনা রূপোর গহনা আপনি কিনতে পারেন আপনার সামর্থ্য মতো। যদি রূপোর বা সোনার কোনো কয়েন কেনেন, তাহলে অবশ্যই দেখে নেবেন লক্ষ্মী বা গণেশ বা কুবেরজির ফটো আছে কিনা, তাতে আপনার ক্ষেত্রে আরো শুভত্ব বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে স্বস্তিক চিহ্ন আছে কিনা দেখে নেবেন, সেক্ষেত্রে আপনার জীবনের ভালো হবে। আর ওই দিন সিঁদুরের পাতায়, অর্থাৎ সিঁদুরের সঙ্গে অল্প পরিমাণে ঘি মিশিয়ে সেই সিঁদুরটাকে গুলে আপনার যে মেন গেট রয়েছে, সেই মেন গেটের 2 দিকে, এই দিকের এক কর্নার, এই দিকের এক কর্নার, ডান দিকে বাঁ দিকের কর্নার করে গেটের ওপরে ওখানে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এই স্বস্তিক চিহ্ন আপনার জীবনকে মুভ করবে এবং উন্নতি করাবে। এবং এই নির্দিষ্ট তিথি যখন লাগবে সেইগুলো করবেন, দেখবেন যে আপনার জীবন আস্তে 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 পরিবর্তনশীল হবে। সেই জন্য আবার বলছি, এই তিথিটা খুব গুরুত্বপূর্ণ এবং সেইভাবে চলুন। আর এই তিথিতে কোনোভাবে কোনো জিনিস কাউকে ধার হিসাবে দেবেন না। আর কারোর জন্য দেখা গেল যে আপনি কিছু কিনে নিয়ে এসে তাকে দিতে যাবেন না। সে হয়তো আপনার খুব ব্লাড রিলেটেড পারসন, কিন্তু তবুও বলবো আপনি কিনে নিয়ে এসে তাকে দেবেন না, তাতে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। কাঁচের কোনো জিনিস কিনবেন না এই নির্দিষ্ট তিথিতে। এবং বলা হচ্ছে ডাল, সর্ষের তেল, কালো তিল, কালো কাপড়, কালো কম্বল, কালো ছাতা, লোহার নির্মাণ বস্তু, এইগুলো আপনি এই সময় কাউকে যদি মনে করেন যে দেবেন, তাহলে দিয়ে দিতে পারেন, দান করতে পারেন। কিন্তু এই সময়টা কেউ কাউকে নিতেও নেই, জেনে রাখুন। সেই জন্য এই কাজগুলো টোটালি স্টপ রাখার চেষ্টা করুন। আর কাঁচের শোপিস বা কাঁচের কোনো জিনিস কিনবেন না। আমি কাঁচের বয়ানটা কিনতে বলেছিলাম আগের দিন যা কিছু করবেন। আর ঋণ নেবেন না, এই কটা জিনিস মেনে চলুন। আর ওই দিন শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্র যদি জপ করতে পারেন, ওই নির্দিষ্ট যে সময়টা বললাম, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়, যেটা 18ই অক্টোবর সন্ধ্যা 7:44 থেকে রাত 8:41 পর্যন্ত, এই সময় 108 বার শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্রটা জপ করুন। তাতে আপনার জীবনের আর্থিক শ্রীবৃদ্ধি হবেই হবে। আপনি যদি দোকানে বসে আছেন, আপনার শোরুম আছে, দোকান আছে, আপনার ব্যবসা আছে, ব্যবসা স্থানে বসে বসে আপনি এটা করুন ওই সময়ের মধ্যে, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আচারে, দেখবেন আপনার জীবনের উন্নতি হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। সেটা মাটির হতে পারে, পিতলের হতে পারে। ভালো থাকবেন। কারণ আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কোন তিথিতে কোন কাজ করলে পারে আপনার জীবনের শুভত্ব আসবে। কারণ এই যে আগামী যে তিথি, ধনতেরাস, ভূত চতুর্দশী এবং দীপান্বিতা কালী পূজা, খুব গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিতে আপনার জীবনের হতাশার জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, আপনার জীবনের অন্ধকারময় যে জায়গা, সেখান থেকে আপনি যাতে বেরিয়ে আসতে পারেন। কারো জীবনে হয়তো সফলতা আসছে না, কারো জীবনে
বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা, কারোর ক্ষেত্রে সন্তান আসছে না, কারোর ক্ষেত্রে দাম্পত্য জীবনের অশান্তি লেগেই আছে, কারোর জীবনে অর্থ নিয়ে কষ্টের মধ্যে রয়েছেন, ঋণে জড়িয়ে যাচ্ছেন। ব্যবসাটা চলছিল কিন্তু বর্তমানে ব্যবসার জায়গাটা কেমন যেন হয়ে গেছে এবং দিনে দিনে আপনি ডুবে যাচ্ছেন ঋণে। সেই জন্য আবার বলছি, প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ। এবং কারোর ক্ষেত্রে জীবনে দেখা গেল যে পাওয়া জিনিস আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনি চেষ্টা করলেন কিন্তু আপনি পেলেন না, কষ্ট, দুঃখ এবং মানসিক যন্ত্রণা। এবং কারোর ক্ষেত্রে দেখা গেল যে মাথা গরম হয়ে যাচ্ছে অকারণে কোনো উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন। তাহলে এই জন্য আবার জেনে রাখুন, এই কালী পূজা যিনি কালকে হরণ করেছেন সেই মা কালী, তিনি কিন্তু এই নির্দিষ্ট দিনে পূজিত হন। সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে আপনার প্রতিকার প্রতিবিধান নিলে আপনি ভালো থাকতে পারবেন, অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হবে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান করে আজকের জায়গায় খুব ভালো জায়গায় রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, শুভকামনা রইল। আর আপনারা শুনতে থাকুন ওনাদের কাছ থেকে ওনারা কতটা ভালো আজকের জায়গায় আছে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন। আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি।
স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে, সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক বিদেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে।
এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখেছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এখানেই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন
এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।